ঢাকার অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার অবৈধ ও অগণতান্ত্রিক পদ্ধতিতে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে দেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, এটা সবাই জানে, বাংলাদেশের সরকার তো অতি অবশ্যই জানেন। তো সেই শেখ হাসিনাকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল পুলিশ বা ইন্টারপোলের কাছে দরখাস্ত করেছে বাংলাদেশের সরকার। দেশের আইন বিষয়ক উপদেষ্টা তথা অন্তর্বর্তী সরকারের বড় মাথা বা নাটের গুরু আসিফ নজরুল বিষয়টি দেখাশোনা করছেন। এই খবরটা পেয়ে বাজারে তো ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই খবরটি পেয়ে উৎফুল্ল বাংলাদেশের বর্তমান সরকার ও তাদের সমর্থকরা তুমুল হল্লা তুলেছে। এবার হাসিনার রক্ষা নেই, ভারতও তাকে রাখতে পারবে না। ইন্টারপোল চাইলে নাকি ফেরত দিতে বাধ্য ভারতের সরকার। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে 250-র মতো মামলা দেয়া হয়েছে। এই আদালত তাকে 18ই নভেম্বর হাজির করার নির্দেশও দিয়েছে সরকারকে, বাংলাদেশের সরকারকে। তখন এক প্রস্থ খুব হইচই হয়েছিল বাংলাদেশে, বলা হয়েছিল এবারও রক্ষা আর নেই। আদালত ডাক দিয়েছে। কোন আদালত? যে আদালতের আগের বিচারকদের মেরে পিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে নতুন এক ঝাঁককে বিচারক পদে বসানো হয়েছে, সেই তারা। তো সেটা একটা জোর ঝটকা হয়েছিল, খুব হইচই। সেই ঝটকা এখন থিতিয়ে গেছে। যতদূর জানি ভারতের কাছে প্রত্যর্পণের জন্য কোনো সরকারিভাবে অনুরোধ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে এখনো করা হয়নি, হবেও না। সে সাহস বাংলাদেশের এই শাসকের নেই। এবার শুরু হয়েছে ইন্টারপোল নিয়ে হইচই, মানে ইন্টারন্যাশনাল পুলিশ, আন্তর্জাতিক পুলিশ এসে হাসিনাকে ধরে আনবে। বাংলাদেশের 2-4টি ইউটিউব চ্যানেল তো শেখ হাসিনাকে জেলে প্রায় ভরে দিয়েছে এর মধ্যে। কিন্তু এই দলে কলকাতার এক চ্যানেল যে এসে গেছে, দেখে আশ্চর্য হতে হলো। হয়তো আরো আছে, তবে আমার চোখে একটা চ্যানেল পড়েছে, নামধাম করছি না। গ্রামের দিকে একটা কথা, গ্রামের দিকে খুব চলতো আগে। আমি গ্রামের মানুষ তো, এখনো চলে বোধহয়। কথাটা হলো, ওরে লেজ তুলে দেখ এড়ে না বক না। মানে যে বাছুর হয়েছে, বাছুরটা এড়ে না বক না, সেটা লেজ তুলে দেখ। তো সেই কথাটাই হলো এই উত্তেজনা দেখে। ওরে বাবা, এত উত্তেজনা হওয়ার আগে একবার দেখে নিলে তো ভালো করতে যে ইন্টারপোল কি বস্তু, সে এড়ে না বক না, একটু দেখে নিলে পারতে, দেখে নিতে পারতে ইন্টারপোলের এখতিয়ারটা কি আছে, ইন্টারপোল কোন অপরাধীদের ধরতে পারে আর কাদের ধরার কাজ তাদের নয়, তাদের কাজ আদৌ ধরার আছে কি না সেটাও প্রশ্ন। আইনমন্ত্রী আসিফ নজরুল শুনেছি আইনের অধ্যাপক, ভারতের না, মানে অক্সফোর্ড অফ দ্য ইস্ট ঢাকা, সেই ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা এখন বর্তমানে হাই মাদ্রাসা হয়ে গেছে, অক্সফোর্ড অফ দ্য ইস্ট নয়, তো সেখানকার নাকি তিনি আইনের অধ্যাপক। তা তেনার আইনের জ্ঞান যে এমন খারাপ ধারণায় ছিল না, মানে ধারণায় আনতে পারেনি। আরে মশাই, ইন্টারপোলের শরণাপন্ন হওয়ার আগে একবার তাদের ব্যাপারে জেনে টেনে তারপরে তো এগুলো পারতেন। এর জন্য আইনের মোটা মোটা বই পড়ার দরকার নেই। সোজা গুগল পণ্ডিতের কাছে যান, সার্চ করুন, সেখানে অর্ডার দিন, ক্যান ইন্টারপোল অ্যারেস্ট পলিটিক্যাল পারসনস। এই প্রশ্নের দুটো অংশ,
একটা হচ্ছে ইন্টারপোল কি কাউকে অ্যারেস্ট করতে পারে, আর 2 নম্বর হচ্ছে যারা রাজনৈতিক ব্যক্তি তাদেরও কি অ্যারেস্ট করতে পারে। এই প্রশ্নের কি উত্তর আমি পেলাম সেটা বলি। আমার কাছে উত্তর এলো নো, ইন্টারপোল ক্যানট অ্যারেস্ট পলিটিক্যাল লিডার্স বিকজ ইট ইজ নট এ পুলিশ এজেন্সি। ইন্টারপোল সেটা পুলিশ এজেন্সি নয়, and is prohibited from political involvement. রাজনৈতিকভাবে তারা কোনো কাজ করবে না। আরো কি বলা আছে? বলা আছে ইন্টারপোল ইজ অ্যান ইনফরমেশন সার্ভিস। ওরা ওই অ্যারেস্ট করার সার্ভিস দেয় না, তারা শুধু ইনফরমেশন সার্ভিস দেয় দ্যাট প্রোভাইডস ল এনফোর্সমেন্ট এজেন্সিস উইথ ইনফরমেশন অন ওয়ান্টেড ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ কারোর নামে যদি আমরা কোনো দেশ যদি ইন্টারপোলের কাছে অভিযোগ করে সে কোথায় আছে তার ব্যাপারে ইন্টারপোল করবে কি, যদি তাদের এখতিয়ারে পড়ে তাহলে তাদের ব্যাপারে ইনফরমেশন তথ্য জোগাড় করে দেবে। ইট ইজ নট এ পুলিশ এজেন্সি অ্যান্ড ক্যানট ইনভেস্টিগেট। কি বুঝলেন? আশা করি এরপর আর ভেঙে বলতে হবে না। বুঝতে পারছি আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে ইন্টারপোলের যদি এই কাজ না হয়, আরে ইন্টারন্যাশনাল পুলিশ তার যদি এই কাজ না হয় তাহলে তার কাজটা আসলে কি? এরা কাদের ধরতে পারবে? আদৌ কি ধরার কথা ওদের? সে তো একটু আগেই বলা হচ্ছে যে ইন্টারপোল ইজ অ্যান ইনফরমেশন সার্ভিস। তাহলে এইবার দেখুন ইন্টারপোলের কি উদ্দেশ্য সম্পর্কে কি বলা হয়েছে। বলা হয়েছে ইন্টারপোল ইজ অ্যান ইনফরমেশন সার্ভিস ফর ইটস 194 মেম্বার কান্ট্রিজ দ্যাট প্রোভাইডস ল এনফোর্সমেন্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ওয়ান্টেড ইন্ডিভিজুয়ালস অর ক্রিমিনালস। তার মানে পৃথিবীর যে 194টা দেশ যারা ইন্টারপোলের সদস্য, এই দেশগুলোর কেউ যদি তাদের কাছে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য চায়, ইনফরমেশন সেই তথ্য জোগাড় করে তাদেরকে দেবে, এইটাই বলে। তো কার বা কাদের ব্যাপারে তথ্য দেবে ইন্টারপোল? সবার ব্যাপারে দিতে পারবে? রামা শ্যামা, যদু মধু, হারু ডাকাত, হাসান গুন্ডা, এদের সবার সঙ্গে শেখ হাসিনা, ডক্টর ইউনুস, এদের সবার ব্যাপারে কি তথ্য দেবে ইন্টারপোল যার নামে চাইবো? আজ্ঞে না। এই ব্যাপারে ইন্টারপোলের কনস্টিটিউশন বা গঠনতন্ত্রে কি বলা আছে সেটা একবার শুনুন। সেটা শুনুন কি বলা আছে। আর্টিকেল 3 অফ ইন্টারপোলস কনস্টিটিউশন forbids the organization from engaging in political, military, religious or racial activities. তার মানে ইন্টারপোল গঠনতন্ত্রের 3 নম্বর ধারা অনুযায়ী এই সংস্থা রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা জাতিগত কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক আছে? তো ইন্টারপোল কোনো দেশের কাছ থেকে কোনো ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নেয়ার যদি আবেদন পায়, সেই আবেদন পেলে কি করে? প্রথমে দেখে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে কিনা। যদি দেখে যে অধিকার নেই তাদের, তবে সেই আবেদন বাজে কাগজের ঝুড়ির মধ্যে তক্ষুনি ফেলে দেবে। আর যদি দেখে তাদের অধিকারের মধ্যে আছে বিষয়টি, তখন যার বিরুদ্ধে অভিযোগ তার নামে রেড নোটিশ জারি করবে, লাল সতর্কবার্তা। এই রেড নোটিশ সব এটা কি বস্তু, এতে সম্পর্কে ইন্টারপোলের গঠনতন্ত্রে কি বলা আছে শুনুন। ইন্টারপোল ইস্যুস রেড নোটিশেস অ্যাট দ্য রিকোয়েস্ট অফ এ মেম্বার কান্ট্রি to alert law enforcement agencies worldwide about fugitives. কেউ যদি পালিয়ে যায় এই দেশ থেকে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন ইন্টারপোল রেড নোটিশ জারি করে এর এই 194টা দেশকে
তারা জানিয়ে দেবে সেই ব্যক্তি সম্পর্কে যে এ তোমাদের দেশে আছে কিনা, এর চেহারা এইরকম, এর কাজকর্ম এইরকম, ইত্যাদি ইত্যাদি। তোমরা থাকলে সেই খবরটা দাও। হাউএভার, এরপরে কি বলা আছে আবার, হাউএভার Interpol cannot compel law enforcement to arrest someone who is the subject of a red notice। মানে ধরা গেল বাংলাদেশ থেকে পালিয়ে একজন ভেনিজুয়েলায় গিয়ে রয়েছে। এই ভেনিজুয়েলায় এই খবরটা ইন্টারপোল পেয়ে গেল যে বাংলাদেশ থেকে পালিয়ে সে ভেনিজুয়েলাতে গেছে। তাহলে সেখানে কি করবে? ইন্টারপোল কি ভেনিজুয়েলাতে ছুটবে, গিয়ে তাকে ধরবে, কিংবা ভেনিজুয়েলার সরকারকে কি বলবে যে তোমরা ওকে ধরো? বলতে পারবে? আগে সেটাও পারবে না। তার সে সম্পর্কে কি বলা আছে এরপরে? তাহলে কি করবে? তারা খবরটা দেবে যে দেশ তার খবর চেয়েছিল তাদেরকে, দিয়ে বলবে যে এইবার তোমরা দেখো তোমরা কি করতে পারবে। বুঝলেন? পলাতক ব্যক্তির বিরুদ্ধে তার মানে আবেদন জানালে ইন্টারপোল তার নামে রেড নোটিশ ইস্যু করবে, তারপরে সেই সবগুলো দেখবে টেকবে। এইবার তাদেরকে বললে, ধরা যাক বাংলাদেশ থেকে পালিয়ে ভেনিজুয়েলাতে গেছে, এবার সেখানে যাওয়ার পর তার খবর পাওয়া গেল অমুক জায়গায় আছে ভেনিজুয়েলাতে, তখন বাংলাদেশকে জানানো হলো। এইবার বাংলাদেশের দায়িত্ব হচ্ছে তাকে ধরে নিয়ে আসার। কি বুঝলেন? এইবার যদি দেখা যায় ভেনিজুয়েলার সঙ্গে যদি বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি যদি স্বাক্ষর থাকে, তাহলে ভেনিজুয়েলাকে বললে ভেনিজুয়েলা হয়তো ফেরত পাঠাবে, হয়তো। তাও যে ফেরত পাঠাবে তার কোনো মানে নেই। এই হচ্ছে গল্প। এইবার বাংলাদেশের বর্তমান সরকারের মতো সরকারেরা যেসব দেশে আছে, তারা যে বিরোধীদের অন্যায়ভাবে হেনস্থা করার জন্য ইন্টারপোলের ছক কষে থাকে, সে খবর ইন্টারপোল জানে। আর জানে বলেই বলা আছে, it is observed that some countries take opportunity to criminalize their political opponents through Interpol, and those countries are criticized for using Interpol to pressure or persecute political enemies in exile। মানে দেশ থেকে চলে গিয়েছেন কোনো পলিটিক্যাল পার্সন, বিদেশে আছেন, এবং ইন্টারপোল জানেন যে বিদেশে যারা আছেন এবার দেশ থেকে চলে গিয়ে বা পালিয়ে গিয়ে যেভাবেই হোক, তো তাদের বিরুদ্ধে তাদের আগের যে দেশের অরিজিনাল বাসিন্দা, সেই দেশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিসের জন্যে? তাদের পলিটিক্যাল বিরোধিতা আছে বলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা ইন্টারপোল জানে। সেই জন্যে ইন্টারপোলের সনদে এই সমস্ত দেশের ব্যাপারে কিন্তু সাবধান বাণী বলে দেয়া আছে, those countries are criticized for using Interpol to pressure or persecute political enemies in exile। সুতরাং ইন্টারপোল ভারত থেকে শেখ হাসিনাকে ধরে নিয়ে বাংলাদেশের হাতে তুলে দেবে বলে যাদের আল্লাদের আর সীমা নাই, তারা হয় পুরোপুরি আবাল, মাথায় কিছু নাই, নয় পাগল। সেই পাগল আবার ধেড়ে পাগলও হতে পারে, সে আনা পাগল যাকে কয়। আর যে দেশের আইনমন্ত্রী এমন কথা বলে, সেই আইনমন্ত্রীকে ওই উপদেষ্টা পরিষদ না মন্ত্রী পরিষদ সেখানে না রেখে তাকে অবিলম্বে পাগলাগারদে পাঠানো উচিত। কারণ সে লেখাপড়া অন্তত পরীক্ষা দেওয়া পাশ করে নাই, সে টুকিয়া পাশ করিয়াছে, নইলে এই বুদ্ধিটুকু তার নাই। আর তাহলে কি করে অবশ্য অধ্যাপক হলো? অনেক রকমই অধ্যাপক হওয়া যায়, সুতরাং সেটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই। বর্তমানে বাংলাদেশে ধান্দাবাজ শেয়ানা পাগলদের রাজত্ব চলছে, তাই আসিফ নজরুল বাইরে আছেন। তার জন্য বড় পাগলখানার দরকার। মনে হয় তেমন পাগলখানা বাংলাদেশে নেই, তবে ভারতের রাঁচিতে আছেন। বলেন তো, সেখানে আসিফ নজরুল সাহেবের জন্য একটা সিট বুক করছি, ভিসা পেতে অসুবিধা হবে না, সেটুকু ব্যবস্থা করার ক্ষমতা আছে আমার। আসবেন নাকি আসিফ নজরুল সাহেব?